শুভেচ্ছা সবাইকে। আজ আপনাদের শোনাবো রঞ্জিত চট্টোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প, শিকার মনোজ সেন। তো চলুন শুরু করা যাক। আমি ঘরে ঢুকতেই বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। সবার মুখ থমথম করছে, বড়বাবুর তো বিশেষ করে। কি হলো রে বাবা? আমি কি কোনো অপরাধ করলাম? এমন জরুরি তলব, আর এখানে এসে এই অবস্থা? দরজার পাশে কার্তিক দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করলুম, কি হয়েছে রেখে তো? কার্তিক বলল, বড়বাবু ডেকেছে, যা বলবার উনিই বলবে। তারপর গলা চড়িয়ে বলল, বড়বাবু, বিদ্যাসাগর এসেছে। এখানে আমাকে সবাই বিদ্যাসাগর বলে ডাকে, কারণ আমি অপরাধের মধ্যে MA-টা পাশ করে আছি। বাকি সবাই তো নাম সই করতে গেলে 3টে কলম ভেঙে টেঙে একাকার করে, অবশ্য বড়বাবু ছাড়া। তার কথা আলাদা। দেবতা বলে যদি কেউ থাকে তো এই বড়বাবু। এর সঠিক নাম কি, কোথায় থাকেন তা আমরা কেউই জানি না। আমাদের জানবার কথাও নয়। তবে যেখানেই থাকুন, সেটা যে স্বর্গ তাতে সন্দেহ নেই। দেবতাদের তো অসংখ্য নাম থাকে, এরও আছে। এইসব নিয়ে মাথাটাতে আমরা ঘামাইনি। ঘামালে মাথাটা খোয়া যাবার সম্ভাবনাই বেশি। তবে এটুকু জানি, এরকম মানুষ ভূভারতে আর নেই। আমাদের সবাইকে উনি কেবল জীবন দিয়েছেন বললে কম বলা হয়। বলা উচিত বাঁচার মতো করে বাঁচতে শিখিয়েছেন। এই তো আমি বিয়ে পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলুম। একটা কুলির কাজ পেলে বর্তে যাই, তাও জুটল না। বিধবা মা আর ছোট বোনটাকে নিয়ে গড়পাড়ের ভাড়া বাড়ি থেকে উৎখাত হয়ে ভাসতে ভাসতে শেষ পর্যন্ত রাসবিহারীর ফুটপাথে। চোখের সামনে তখন অনন্ত অন্ধকার। সংসারটা ভালো বাংলায় যাকে বলে পঙ্কিলে ডুবে যাচ্ছে। তখন গিয়েছিলাম লেক গার্ডেন্স লেভেল ক্রসিংয়ে রেলে মাথা দিতে। এই কার্তিক আর দেবেন আমায় তুলে এনেছিল। বড়বাবু আশ্রয় দিয়েছিলেন। সে আজ বছর 6 আগের কথা। বোনের ভালো বিয়ে দিলুম। মা মারা গেল, ধুমধাম করে শ্রাদ্ধ করলুম। এখন ভাবছি সল্ট লেকে জমি কিনে একটা বাড়ি করব। তাই বলছিলাম, বড়বাবু মানুষ নন, দেবতা, দেবতা। কার্তিকের গলা শুনে বড়বাবু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন। বললেন, কে রে? পূর্ণেন্দু, এদিকে আয়, খবর শুনেছিস? বড়বাবুর গলা শুনে বুঝলুম যে আমি কোনো দোষ করিনি। বাবা, বাঁচলুম, যা ভয় পেয়েছিলুম। হাত কচলাতে কচলাতে বললুম, আগে না তো। কি খবর বড়বাবু? বড়বাবু ঘরের একপাশে একটা গোল টেবিলের ওপাশে বসেছিলেন। বাকি সবাই দাঁড়িয়েছিল। ওর সামনে বসা। টেবিলের উপর এক গ্লাস নিট হুইস্কি আর একটা বোতল রাখা ছিল। বড়বাবু এক চুমুক খেয়ে বললেন, হায়দার মরে গেছে। হায়দার? আমরা যাকে গরিলা বলে ডাকতুম, সে কি? সে ছিল বড়বাবুর পার্সোনাল বডিগার্ড। আমি ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলুম, কি হয়েছিল? বদন ঘোষ রোডের একটা বাড়ির ছাদ থেকে কেউ ওকে ঠেলে রাস্তায় ফেলে দিয়েছিল। ঘাড় মোটকে মরে গেছে। আর ঠেলে ফেলাই বা বলি কি করে, ছুঁড়ে ফেলে দিয়েছিল। রাস্তার ঠিক মাঝখানে লাশ পড়েছিল। কি সর্বনাশ! ও ওখানে কি করছিল? পরে বলছি। আচ্ছা, তোমরা এবার যাও, আমি পূর্ণেন্দুর সঙ্গে কিছু কথা বলবো। বড়বাবুর আদেশ শুনে সবাই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়িয়ে রইলুম শুধু আমি। বড়বাবু এক হাত তুলে চোখের কালো চশমাটা ঠিক করে নিলেন। উনি 24 ঘন্টা কালো চশমা পরে থাকেন। কেন কে জানে? শুনেছি ওর একটা চোখ নাকি পাথরের। হতেও পারে। সে খবরে আমাদের কি দরকার? বড়বাবু সম্পর্কে বেশি কৌতূহল একদম ভালো জিনিস নয়। বড়বাবু বললেন, বদন ঘোষ রোড তুই চিনিস? ভবানীপুরে? সে যাকে, না চিনলে চিনিয়ে দেওয়া যাবে ক্ষণ। ওখানে রাজমোহন সিং রায়দের বাড়ি আছে, পুরনো দিনে জমিদার বাড়ির মতন। বাড়ির ভেতর মন্দির টন্দির আছে, রোজ পুজো আচ্চা হয়। হায়দারকে ওখানেই পাঠিয়েছিলুম। কি যে হলো, সে যাকগে।
এবার কাজের কথা বলি, মন দিয়ে শুনবি। বদন ঘোষ রোডের বাড়িটাকে লোকে বলে রাজমোহনের রাজবাড়ি। রাজমোহনের বিহারে না কোথায় মস্ত জমিদারি ছিল। ভদ্রলোক প্রায় 100 বছর আগে এই বাড়িটা বানিয়েছিলেন। পরবর্তীকালে ওর ছেলেপুলেরা কলকাতাতেই থাকতেন, এখান থেকেই জমিদারি চালাতেন। প্রচুর পয়সা ছিল একসময়, প্রচুর ফুর্তি ফাতাও করে নিয়েছেন। সে যাকগে, ওসব কোনো কাজের কথা নয়। এখন এই বাড়ির মালিক একটা মেয়ে, তার নাম তিলোত্তমা রায়চৌধুরী। এ হচ্ছে এখন সিংহরায়দের শেষ বংশধর। ওর ভাই রত্নাকর সিংহরায় বছরখানেক হলো মরে গেছে। সে বৃথা করেনি, ছেলেপুলে নেই, কাজে এখন সব সম্পত্তির মালিকানা বর্তেছে এই তিলোত্তমার উপর। ওর বাবা রমাকান্ত অনেকদিন আগেই গত হয়েছে। মেয়েটি বিধবা, বিয়ে হয়েছিল বছর 10 আগে কোনো এক রায়চৌধুরীর সঙ্গে। একটা বাচ্চা হয়েছিল, সেটা বছর 3 বয়সে মারা যায়। তার পরের বছর রায়চৌধুরীও মারা যায়। তখন মেয়েটি বাপের বাড়ি চলে আসে। এখানে এসে কেবল পুজো আচ্চা ধর্মকর্ম নিয়েই আছে। এটা তা প্রায় গত 5 বছর ধরে চলছে। সিংহরাদের টাকা পয়সা এখন আর তেমন কিছু নেই, ফুপরা হয়ে গেছে, কিন্তু ঠাঁট এখনও বজায় আছে। আর এটা চালিয়ে যাচ্ছে ওদের ম্যানেজার দুর্গাশঙ্কর উপাধ্যায়। নামে হিন্দুস্তানি, বাঙালি হয়ে গেছে। বুড়ো হাড় বজ্জাত, ঘুঘু নাম্বার 1। ঘুঘু খায় না, মেয়ে ছেলের লোভ নেই, মালও খায় না, একেবারে 3rd ক্লাস। আমি লোকটাকে বাজানোর জন্যে বছর 2 আগে জিতেনকে পাঠিয়েছিলাম। তুই তো জিতেনকে জানিস, কথা বলে এক্সপার্ট। ইচ্ছে করলে আইনস্টাইনকেও বুঝিয়ে আসতে পারে যে সূর্য পশ্চিম দিকে ওঠে। সেই জিতেন মুখ খুলতে না খুলতে সেই হারামজাদা বুড়ো একেবারে পুলিশে ফোন করে দিয়ে বসে আছে। জিতেন কোনো রকমে ওখান থেকে কেটে বেরিয়ে এসে বাঁচে। এখন তোর মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে সিংহরায়রা যদি ফোপরাই হয়ে গিয়ে থাকবে তাহলে ওদিকে আমার নজর কেন? তার কারণ আছে। ওদের একটা জিনিস আছে যেটা বলা যায় অমূল্য। সেটা ওদের গৃহদেবতা একটা বিষ্ণু মূর্তি। এই মূর্তিটা থাকে বাড়ির ভেতরে, কখনো বাইরে আসে না। বাইরের মন্দিরে যে বিষ্ণু মূর্তি সেটা এই মূর্তিটার হুবহু নকল, কিন্তু নকলই। বাইরেরটা পাথরের, আসলটা অষ্টধাতুর। বাইরের মূর্তিটার যেসব গয়নাগাটি আছে সেগুলো সব ঝুটো। আসলটার যে কী আর বলে দিতে হয় না। তার চেয়েও বড় হচ্ছে মূর্তিটার বুকে একটা প্রকাণ্ড পদ্মরাগমণি ফিট করা আছে, সেটাকে বলে কৌস্তভমণি। আমার নজর এই মূর্তিটার দিকে। আখতারুজ্জামান এই খবরটা দিয়েছিল বছর 3 আগে। সেই সময় রত্নাকর সিংহরায় নাকি গোপনে এক জার্মান সাহেবের সঙ্গে দর কষাকষি করেছিল ওটা বেচে দেবার জন্যে। সেটা আখতার জানতে পারে, তখন সে আমার কাছে আসে। আজ রত্নাকর বা আখতার কেউই বেঁচে নেই, আমি ছাড়া এটার খবর আর বোধহয় কেউ জানে না। তবে আমার বিশ্বাস মূর্তিটা বের করে দিতে পারলে ঘরে 20 লাখ টাকা উঠবে মিনিমাম। চেপে চুপে ধরতে পারলে 40 পর্যন্ত উঠতে পারে। আমি হায়দারকে পাঠিয়েছিলাম মালটা ওঠানোর জন্যে। ও বাড়ির একটা ঠিকে ঝিকে তুলে এনে কড়কড়াতেই সে বলে দিল যে মাল কোথায় আছে। দোতলার উপর কতা মশাইয়ের ঘর, সেখানে দেওয়ালের মধ্যে গাঁথা সিন্দুকের মতো মন্দির। বন্ধ করলে সিন্দুক, খুললে মন্দির, সেখানেই গৃহদেবতার অবস্থান। তুই তো জানিস হায়দার ছিল কলকাতা কেন সারা দেশের 1 নম্বরের গব্বাবাজ, যাকে ইংরেজিতে বলে ক্যাট বার্গলার। অত বড় শরীরটা নিয়ে যে কোনো বাড়ির খাড়া দেওয়াল বেয়ে টিকটিকির মতো উঠে যেতে পারত, 10 তলার উপরে কার্নিশ বেয়ে হাঁটাচলা করত যেন ময়দানে হাওয়া খাচ্ছে। তার পক্ষে দোতলার উপরে একটা ঘরে ঢুকে ঘুমের ওষুধ স্প্রে করে একটা সিন্দুক ভেঙে মাল বের করে আনা কোনো ব্যাপারই ছিল না। অথচ কিসের থেকে কি হয়ে গেল। ও বাড়ির যে 3টে দারোয়ান আছে তাদের সাধ্যি নেই হায়দারকে কাবু করে। তার মানে অনেকগুলো লোক ওখানে হায়দারের জন্যই অপেক্ষা করেছিল। ও ঢুকতেই সবাই মিলে ওকে কজা করে ছাদে নিয়ে গিয়ে নিচে ছুঁড়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো লোকগুলো জানলো কি করে যে সেই দিনই হায়দার যাবে? আমি ভয়ে ভয়ে বললুম, ঠিকই ঝিটা
বড়বাবু হাত নেড়ে বললেন, না না, সেটাকে তো মেরে লেকের জলে ফেলে দিয়েছিল। ওসব সাক্ষী রাখতে আছে কখনো? খবর অন্য কেউ দিয়েছে। সে যাগে, সে ব্যাপারে তোর মাথা ঘামানোর দরকার নেই। এখন তোকে কি করতে হবে বলি শোন। তানুক কাকে বলে জানিস? আমি মিনমিন করে বললাম, আগে সুন্দরী তরুণী বিধবা। হ্যাঁ, তোকে সেই তানুক পটাতে হবে। এই কর্মে তুই এক্সপার্ট। যেখানে যতবার তোকে মেয়ে ছেলে জপাতে পাঠিয়েছি ততবার তুই সাকসেসফুল। তোর ওই ফিল্মস্টার মার্কা চেহারা আর সাহিত্য টাহিত্য নিয়ে কবি কবি কথাবার্তা যে এমন কাজে লাগবে কে ভেবেছিল? সে যাকে, এখন ওই তিলোত্তমাকে গাঁথা দরকার। কারণ তামশাইয়ের ঘরে এখন তিলোত্তমাশয়ে একা। আর ওই সিন্দুকের চাবি থাকে তিলোত্তমার আঁচলে। ওই ঘরের নানা জায়গায়, খাটের পাশে, টেবিলের নিচে, আলমারির কোণায়, সুইচ বোর্ডের পেছনে অ্যালার্ম বেলের সুইচ রাখা আছে। 1 সেকেন্ড সময় পেলেও ওই সুইচ টিপে দেওয়া সম্ভব। কাজে তিলোত্তমাকে একেবারে পেরে ফেলতে না পারলে চাবিটা হস্তগত করা কঠিন হবে। তাছাড়া আর একবার একটা গব্বাজ পাঠাবো, তারও উপায় নেই। ওই শালা উপাধ্যায় সব কটা জানালার বাইরে বিচ্ছিরি গ্রিল লাগিয়েছে, আর এমনভাবে আলো লাগিয়েছে যে ওই ঘরের জানালা দুটোর উপর গ্রিল ভাঙার কলম নিয়ে বসলে তাকে সবাই দেখতে পাবে। আসল কথা, চাবিটি পেতে হলে ঘরের ভেতর ঢুকতে হবে এবং তিলোত্তমাকে অসহায় করে ফেলতে হবে। এখন এটাই হলো তোর টাস্ক। এবার বল, কোনো প্রশ্ন আছে? আমি বললাম, তিলোত্তমার বয়স কত? 27-28। কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 18 বছরে। স্বামী মারা যায় 22 বছরে। স্বামী কীরকম লোক ছিল? শুনেছি 1 নম্বরে দুশ্চরিত্র লোক ছিল। নেশা, ভাঙ, মেয়েমানুষ সব দোষী ছিল। মূর্তিটা কত বড়? খুব বড় কিছু নয়, ফুটখানেক উঁচু হবে। একাই নিয়ে বেরিয়ে আসতে পারবি। কতদিন সময় দেবেন? তা নিয়ে না, তুই যত সময় দরকার, আমার কোনো তাড়া নেই। আমি চুপ করে আছি দেখে বড়বাবু বললেন, ব্যাস, আর কোনো প্রশ্ন নেই? আমি মাথা নাড়লাম এবং বললুম, না। তুই একটা কথা খেয়াল করেছিস? এই মেয়েটা কিন্তু ভীষণ ভক্তিমতী, ধর্মপরায়ণ এবং সূচিবায়ুগ্রস্ত। তাতে কিছু আসে যায় না। ওসব বাইরের স্নায়বিক বিকার, ভিতরে সব সমান। এতদিনই এটুকু জ্ঞান আমার হয়েছে যে দুনিয়ায় এমন মেয়ে নেই যে প্রলোভন প্রতিরোধ করতে পারে। কেউ হয়তো বেশি দিন আটকে রাখতে পারে, কেউ কম দিন, কিন্তু শেষ পর্যন্ত লোভের কাছে নিজেকে বিকিয়ে দিতে হবেই। বড়বাবু বড়বাবু দুটো সোনা বাঁধানো দাঁত বের করে একটা নিঃশব্দ হাসি হাসতে হাসতে বললেন, পাজি ছেলে, যা তৈরি হতে শুরু কর। তৈরি হতে মাস 4 সময় লাগলো। প্রথমে প্ল্যানটা ঠিক করা হলো। তিলোত্তমা দুঃখী মানুষ, কতটুকুই বা সুখের মুখ দেখেছে। অতএব আরেকজন দুঃখী লোকের প্রতি তার সহানুভূতি চট করে জাগবে, এটাই স্বাভাবিক। এবার সেই সহানুভূতির রাস্তা ধরে তাকে কাছে এগোতে হবে। আস্তে আস্তে দুঃখী দুঃখী ভাবে ভবিষ্যতের সুখীর একটা আবছা ছবি আঁকতে আঁকতে হবেই। ধীরে ধীরে সেই অলীক ছবিটাকে একটা সত্যিকারের রূপ দিতে হবে। অতএব প্রথমেই চুল আর দাড়ি কাটা বন্ধ করে দেওয়া গেল। যখন সেগুলো বেশ বড় হয়ে উঠল তখন রোজ শ্যাম্পু করে যত দূর সম্ভব রুক্ষ রুক্ষ করে তোলা হলো। মাস 2 খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেওয়া হলো। কাজ শুরু করার 2 দিন আগে থেকে কুমোর বাড়ির মাটি ঘষে ঘষে চুল দাড়ি এলোমেলো উস্কো খুস্কো করে ফেলা হলো। তারপর ছেঁড়া প্যান্ট আর শার্ট জোগাড় করা হলো। আমার চেহারা দেখে তো মল্লিকা হেসে অস্থির। বাপরে বাপ, পারো তুমি! এমন পোশাকে আর এই চেহারা নিয়ে কোথায় যে যাচ্ছ তুমিই জানো। সেসব তো আবার জিজ্ঞেস করা বারণ। তবে এতদিন ধরে যখন ঘষা মাজা চলতেছে তখন এবার বড়সড় করে কিছু হবে বলে মনে হচ্ছে। কি গো, তাই না?
আমি বললুম, বলছি তো, এসব কথা জিজ্ঞেস করা বারণ। তবে এবার দাওটা যদি লাগে তবে তোমার কপাল খুলে যাবে, এই বলে দিলুম। বটে, কি হবে আমার? দিগঙ্গনা অ্যাপার্টমেন্টের 3 তলার ফ্ল্যাটটা তোমায় দিয়ে দেব। আমি চলে যাব সল্ট লেকে। ও, এই? কেন, পছন্দ হলো না? 1200 স্কোয়ার ফুট, 2 বেডরুম। 2 বেডরুম? তবে আর কি, কি হবে আমার 2 বেডরুম দিয়ে? আচ্ছা, তুমি আমায় বিয়ে করতে পারো না? বিয়ে? তোমাকে? আমি? আমি সশব্দে হেসে ফেললুম। পাগল হয়েছ? ফিল্মে নামিয়ে দিয়েছি, ভালো খাচ্ছ দাচ্ছ, ব্যাস ওই পর্যন্ত। তার বেশি আর হাত পারিও না। মল্লিকা ধপ করে খাটের উপর বসে পড়ল। বলল, আমি জানতুম, আসলে তুমি একটা অমানুষ। তোমার বাইরেটা যেমন সুন্দর, ভেতরটা তেমনি কুৎসিত। আমি হাসতে হাসতে বললাম, তাহলে বিয়ে করতে চাও কেন? বিয়ে করলে তো ভেতর বাহির সব সমান, তখন সেটা সইতে পারবে? তার চেয়ে এখন বাড়িটা নিয়ে আছো, সেটা নিয়ে থাকো না। কুৎসিত যেটা সেটা ভেতরেই থাকুক। বড়বাবুর সঙ্গে গাড়ি করে গিয়ে রাজমোহনের রাজবাড়ি দেখিয়ে এলুম। রাজবাড়ি কিছু নয়, তবে বেশ বড় বাড়ি। চারদিকে 8 ফুট উঁচু পাঁচিল, পাঁচিলের মাঝখানে বসির মতো দেখতে লোহার শিক লাগানো চওড়া গেট। গেটের পর মার্বেল পাথর বসানো উঠোন, তার একপাশে মন্দির, অন্য পাশে বোধহয় অফিস ঘর। গেটের দুপাশে দারোয়ানে বসবার সিমেন্টের চেয়ার, ওপরে সিমেন্টের লাল সবুজ রং করা ছাটা। উঠোনের পেছনে টানা লম্বা দোতলা বাড়ি, সামনে কারুকার্য করা লোহার রেলিং বসানো বারান্দা, ওপরে সবুজ রং করা কাঠির ঝিলমিল, পেছনে সার সার দরজা। কটা ঘর বলা শক্ত। একতলায় বাড়ির মাঝখানে বারান্দায় ওঠার শ্বেত পাথরের সিঁড়ি। দোতলায় ওঠার সিঁড়িটা রাস্তা থেকে দেখা যায় না। বড়বাবু বললেন, গেটের ঠিক সামনে দোতলায় যে ঘরটা দেখছিস, ওটাই কর্তামশাইয়ের ঘর। তিলোত্তম ওখানেই শোয়। আর একতলার একদম ডান দিকে ঘরটা হারামজাদা উপাধ্যায়ের। আমি জিজ্ঞেস করলাম, হায়দারের লাশ কোথায় পড়েছিল? এই যে, যেখানে আমরা গাড়ি রেখেছি ঠিক সেখানে। ওই বাড়ির ছাদ থেকে হায়দারকে এত দূরে ছুঁড়ে ফেলেছিল? এ তো 10-12 জন তাগড়া লোকের কাজ। হ্যাঁ, তাই বটে। খবরটা যে কে ওগরালো, সে সে যাকে লোক লাগিয়েছি, 2-1 দিনের মধ্যেই বের করব। তুই তোর কাজ শুরু করে দে, এই নিয়ে ভাবিস নি। যত তাড়াতাড়ি পারিস তিলোত্তমাকে উড়ানোর চেষ্টা কর। বলে বড়বাবু 2 সোনার বাঁধানো দাঁত বের করে নিঃশব্দে হাসতে হাসতে বললেন, সারা রাত ফুটপাথে শুয়ে রইলুম। ভোরবেলা একটা রোগা পটকা দারোয়ান গেট খুলে দিল। বুড়ো বুড়ি ফুল টুল হাতে ভেতরে যাচ্ছে। আমিও তাদের সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলো মাথা নিচু করে। মন্দিরটা দেখলুম খুব বড় নয়, আর নেহাত ছোটও নয়। মূল বিগ্রহের ঘরের সামনে একটা বড় সড়ো চৌকা বারান্দারও আছে, শ্বেত পাথরে মোড়া। তার 4 কোণে 4টে কারুকার্য করা থামের উপর একটা ছাদও আছে। আমি সিঁড়ি বেয়ে সেই বারান্দায় উঠে একটা থামের হেলান দিয়ে মাটিতে বসে উদাস দৃষ্টিতে বিগ্রহের দিকে চেয়ে রইলাম, আর কোনো দিকে তাকালাম না। কে এলো কে গেল সেদিকে কোনো খেয়ালই নেই। তবে পুরোহিতমশাই পুজো করলেন, কী সব জল টল ছেটালেন, ভক্তেরা প্রসাদ নিল। আমি কিন্তু বসেই রইলুম। সন্ধেবেলা দারোয়ান এসে আমাকে বাইরে চলে যেতে বলল। আমি বেরিয়ে গেলুম। প্রথম দিন কেউ আমাকে লক্ষ্যই করল না। দ্বিতীয় দিন লক্ষ্য করলেন পুরোহিতমশাই। টের পেলুম পুজো করছেন, ঘুরছেন ফিরছেন, আর বারবার আমার দিকে তাকাচ্ছেন। আমার কিন্তু কোনো দিকে খেয়াল নেই, দৃষ্টি বিগ্রহের দিকে। তৃতীয় দিন বিকেলবেলা পুরোহিতমশাই আমার সামনে এসে বসলেন। নানা প্রশ্ন, আমি কে, কোথায় থাকি, এখানে বসে আছি কেন, ইত্যাদি। আমি কোনোটারই জবাব দিলুম না। শেষে খুব করুণ সুরে বললুম, আমি এখানে বসে থাকলে যদি আপনার কোনো অসুবিধা না হয়, তাহলে বসে থাকতে দিন।
আমার কথা শুনে পুরোতমশাই অত্যন্ত লজ্জিত হলেন। চতুর্থ দিন দুপুরবেলায় একটি দারোয়ান এসে আমার সামনে দাঁড়ালো। বলল, আমার সঙ্গে আসুন, ম্যানেজার বাবু ডাকছেন। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে কম্পিত পদে উঠোন পার হয়ে অফিস ঘরে গেলুম। দুর্গাশঙ্কর উপাধ্যায়কে দেখে মনে হলো ম্যানেজার না হয়ে সংস্কৃতে পণ্ডিত হলে মানাতো ভালো। ফস টকটকে রং, পাকা ভুরু, পাকা গোঁফ, মাথায় সামান্য কটি পাকা চুলে ঘেরা প্রকাণ্ড টাক, পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি। অফিস ঘরের একপাশে একটি অতি প্রাচীন টেবিলের উল্টো দিকে এক অতি প্রাচীন চেয়ারে পিঠ সোজা করে বসেছিলেন। প্রশ্ন করলেন, তুমি বাঙালি? আমি নিঃশব্দে উপরে নিচে মাথা নাড়লুম। তুমি রোজ এখানে এসে বসে থাকো কেন? তুমি কি চারু? আমি ক্ষীণ কণ্ঠে বললুম, আমার নাম পূর্ণেন্দু ভট্টাচার্য। আমি এই পর্যন্ত বলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে মেঝের উপরে পড়ে গেলুম। আমি কম্পিত কণ্ঠে বললুম, আমি এই সব খাবার খাবো? অফিস ঘরের একটা চেয়ারে আমি তখন বসে, চুলদাড়ি তখনও ভিজে। আমার সামনে টেবিলের উপর ভাত আর পঞ্চব্যঞ্জন। আমার সামনে দাঁড়িয়ে উপাধ্যায় আর কয়েকজন কর্মচারী। উপাধ্যায় বললেন, হ্যাঁ, সব খাবে। ডাক্তারবাবু বললেন, 3-4 দিন আগে তোমার খাওয়া হয়নি? আমি নিঃশব্দে কিছুক্ষণ কাঁদলুম। তারপর মাছ তরকারি সরিয়ে রেখে শুধু নুন দিয়ে খানিকটা ভাত খেয়ে উঠে পড়লুম। উপাধ্যায়ের দিকে তাকিয়ে বললুম, ধন্যবাদ, তবে ভবিষ্যতে দয়া করে এটা করবেন না। আমি এখানে খেতে আসি শান্তির খোঁজে। যদি মনে করেন আমার মতো হতভাগার এখানে এলে কোনো অসুবিধা আছে, দারোয়ানকে বলে আমাকে বারণ করে দেবেন। বলে ক্লান্ত পায়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলুম। উপাধ্যায় খুব একটা বিচলিত হয়েছেন বলে মনে হলো না। কঠিন কণ্ঠে বললেন, এখানেই শান্তি পাবে এরকম কথা তোমার মনে হলো কেন? আমি ঘুরে দাঁড়িয়ে বললুম, শান্তি কি পাবো না তা তো জানি না, তবে খুঁজতে দোষ কি? বহু জায়গায় তো খুঁজলুম, পাইনি তো। তবে হ্যাঁ, আপনাদের পুরোতমশায়ের সংস্কৃত উচ্চারণ বড় খারাপ, খুব কানে লাগে। বলে আবার ফিরে গিয়ে মন্দিরের বারান্দায় বসলুম। ডাক এলো সেদিন বিকেলবেলা। একটি কাজের মেয়ে এসে বলল, দিদিমণি তোমাকে ডাকতেছেন। বুঝলুম সময় হয়েছে নিকট। এবার আমাকে যেখানে নিয়ে যাওয়া হলো সেটা মূল বাড়ির একতলার একটা অফিস। মান্ধাতার আমলের মোটা মোটা ফার্নিচার দিয়ে সাজানো। এইটাই ছিল কামসাইদের পার্সোনাল অফিস। ঘরটার একপাশে একটা সেক্রেটারিয়েট টেবিল, তারই সামনে দাঁড়িয়েছিল তিলোত্তমা, আমার শিকার। পাশে উপাধ্যায় আষাঢ়ের মতো গম্ভীর মুখে। শিকারটিকে দেখে বড়ই খুশি হওয়া গেল, তবে হ্যাঁ, শিকার হয়নি তো। সুন্দরী তো বটেই, কিন্তু কি ব্যক্তিত্ব! কেবল শুভ্র বসনে বা গায়ের রঙে নয়, তপক্লিষ্ট মুখ, ঘন কৃষ্ণ চোখ বা রঙিন অধরষ্ট ঘিরে জল করছে। একটা শান্ত, দৃঢ় এবং দুর্ভেদ্য জাতি। দীর্ঘ শরীরে সামান্য মেদের ছোঁয়া লেগেছে, কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি। এমন শিকার না হলে খেলায় আনন্দ কোথায়? বড়বাবুর অত হাসির কারণটা বুঝলাম। তার প্রিয় শিষ্য আমি। ওই প্রস্তর কঠিন সৌন্দর্যটা ছিঁড়ে টুকরো টুকরো করেছি, সে দৃশ্য কল্পনা করেই ওর অত পুলক হয়েছিল। তিলোত্তমা অনুচ্চ গভীর গলায় প্রশ্ন করল, খাবার দেওয়া হয়েছিল, খাওনি কেন? আমি মাথা নিচু করে যথাসাধ্য ক্ষীণ কণ্ঠে বলল, এসব খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তিলোত্তমা একটু ইতস্তত করে বলল, তোমার নাম শুনলাম পূর্ণেন্দু চট্টোপাধ্যায় রাম? পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, ব্রাহ্মণ। দেখি তো ভদ্র সন্তান বলে মনে হচ্ছে। পুরোতমশাইয়ের উচ্চারণে ভুল ধরেছ, তার মানে লেখাপড়াও কিছু জানো। কতদূর পড়াশোনা করেছ? আমি পূর্ববত বললাম, MA পাশ করেছি, ইকোনমিক্সে আর সংস্কৃতে। আমার কথা শুনে তিলোত্তমা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। বুঝলুম শকটা লেগেছে।
তারপর বলল, তুমি মানে ইকোনমিক্সে আপনি এমএ পাশ করে এমন পাগলের মতো চেহারা করে ঘুরে বেড়াচ্ছেন কেন? তার উপর 3 দিন খাননি, এখানেই বা এসে পড়ে থাকছেন কেন? আমি একটা খুব ম্লান হাসি হাসলুম। বললুম, আপনার প্রথম প্রশ্নের উত্তর, আমার পাগল হয়ে যেতে আর বেশি বাকি নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি 7 দিন খাইনি। আর তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমার মতো অভাগা বিশ্বস্রষ্টার মন্দিরে আসে একটু শান্তির জন্য, অথচ যেখানেই যাই সেখানেই বড় গোলমাল, বড় ঠেলাঠেলি, বড় নোংরামি। এই একটা মন্দির যেখানে চেঁচামেচি নেই, দর কষাকষি নেই, তপবনের মতো এই জায়গাটা গম্ভীর, সংযত আর উদার। তাই এখানে আসি। চট করে চোখ তুলে দেখে নিলুম তিলোত্তমার মুখের রেখাগুলো নরম হয়ে এসেছে। হতেই হবে। আবার একটু চুপ করে থেকে বলল, কি হয়েছে আপনার? আমি আবার সেই পাণ্ডুর হাসিটি দিলুম। বললুম, আপনি সেসব শুনে কি করবেন? সারা জীবন সুখে আর প্রাচুর্যের মধ্যে কাটিয়েছেন, আর আমার কপালে রুক্ষকেশী অলক্ষী অচঞ্চলা হয়ে বসেছেন। এখন শুধু দিন গুনছি কবে তিনি মরণ ফাঁসিটি টানবেন, সেদিন বাঁচব। মুক্তোর মতো দাঁত বের করে হাসল তিলোত্তমা। আপনি ভাবছেন আপনার চেয়ে দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই, তাই না? আপনার এই ধারণা কিন্তু ভুল। আপনি বলুন আপনার কথা, আমি শুনব। তারপর অনেক অনুরোধ উপরোধ ইত্যাদির পর আমার জীবন কাহিনীটি বললুম। আহা, কি কাহিনী! হিন্দি সিনেমাওয়ালারা পেলে লুফে নিত। গল্পটি এরকম, আমার বাবা ছিলেন গরিব স্কুল টিচার, সংস্কৃতের সেকেন্ড পণ্ডিত। আমরা থাকতুম গড়পাড়ে, একটা ভাঙা বাড়ির একতলায় 2টো ঘর নিয়ে। 18 বছর বয়সে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলাম তখন বাবা মারা গেলেন। বাড়িওয়ালা শ্রাদ্ধের পরদিন আমাদের ঘাড়ে ধরে বাড়ি থেকে বের করে দিলেন। এ পর্যন্ত সত্যি ঘটনা। তারপর আমি, মা আর ছোট বোনকে নিয়ে গিয়ে উঠলাম মধ্য কলকাতার এক বস্তিতে। সারাদিন কখনো কুলিগিরি করে, কখনো ছোট ছোট মাল বিক্রি করে অতি কষ্টে সংসার চালাতে চালাতেও রাস্তার আলোয় পড়াশোনা করে বিএ পাশ করলাম। তখন একটা চাকরি পেলুম একটা ওষুধের কারখানায়, কেরানির কাজ, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। 500 টাকা মাইনে। এত দিলেন, এত টাকা জীবনে কখনো দেখিনি। উত্তরপাড়ায় একটা দু কামরার ঘর ভাড়া করে সেখানে সবাই মিলে গিয়ে উঠলাম। মা জোর করে ধরে বিয়ে দিলেন। বউ অত্যন্ত গরিব ঘরের মেয়ে, বিধবার গলার কাটা, দেখতেও আহামরি কিছু নয়। তারপর কয়েকটা মাস কাটলো স্বপ্নের মতো। সুখ আর আনন্দ যেন উপচে পড়তে লাগলো। আমার ভাগ্য অলক্ষী আড়ালে হাসলেন। আঘাতটা এলো হঠাৎ। আমাদের কারখানায় একদিন সন্ধেবেলায় ডাকাত পড়ল। আমাদের অ্যাকাউন্টেন্ট খুন হলেন। 3 লাখ টাকা লুট হলো। পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমার অপরাধ, আমি তখন পাশের ঘরে ওভারটাইম করছিলাম। মামলা শুরু হলো। পুলিশ প্রমাণ করলো যে আমি ডাকাত দলের গুপ্তচর। আমার 8 বছর জেল হয়ে গেল। আমি জেল থেকে প্রাইভেটে পরীক্ষা দিয়ে সংস্কৃত আর ইকোনমিক্সে এমএ পাশ করলাম। ভালো ব্যবহারের জন্য আমার 2 বছরের সাজা মওকুফ হলো। ছাড়া পেলুম দিন 10 আগে। উত্তরপাড়ায় গিয়ে শুনলাম আমার মা না খেতে পেয়ে রক্ত বমি করে মরে গেছে। 18 বছরের বোনটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার একটা ছেলে হয়েছিল, সে 5 বছর বয়সে রাস্তায় খেলতে গিয়ে লরির তলায় চাপা পড়ে। তখন আমার স্ত্রী বদ্ধ উন্মাদ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায়। 2 দিন বাদে গঙ্গায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়। ফলে আজ আমি এই পৃথিবীতে সম্পূর্ণ একা, অসহ্য যন্ত্রণার স্মৃতি বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষা করছি। আমার জীবন শেষ হয়ে গিয়েছে। এহেন গল্প শুনলে চোখে জল আসবে না? পৃথিবীতে এরকম মেয়ে বোধহয় কেউ নেই। তিলোত্তমারও তাই হলো। কেবল উপাধ্যায়ের ভাবলেশীন মুখ দেখে মনে হলো না যে তার কিছুমাত্র মানসিক বিকার ঘটেছে। সজল কণ্ঠে তিলোত্তমা বলল, আপনার ধারণা জীবন শেষ হয়ে গেছে, তাই না? না, জীবন শেষ হয় না। প্রত্যেক দিন সকালে আমাদের নতুন জীবনের শুরু হয়। আপনারও হয় এবং হবে।
জ্যাঠামশাই মন্দির ট্রাস্টের একটা পোস্ট তো খালি আছে, পূর্ণেন্দুবাবুকে ওই কাজটা দিন না। উনি চাকরিও করবেন, মন্দিরের দেখাশোনাও করবেন। উপাধ্যায় কঠিন গলায় বললেন, অজ্ঞাত কুলশীলস্য বাসদেয়ং ন কস্যচিৎ। অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে কখনো আশ্রয় দেবে না। তারপর আমি কথাটা শেষ করে দিলাম, জেলখাটা আসামি, আশ্রয় তো দূরস্থান, তার মুখদর্শনও পাপ। দিদিমণি, আপনার চাকরি আপনারই থাক, আর ওর যদি আপত্তি থাকে তাহলে কাল থেকে আমাকে আর দেখতেও পাবেন না। কি বলে আপনার কাছে দুটো সহানুভূতির কথা শুনে গেলুম, এই স্মৃতিটি মৃত্যু পর্যন্ত মনে থাকবে। এবার তাহলে অনুমতি দিন। না, দাঁড়ান, বলল তিলোত্তমা। যাবেন না? জ্যাঠামশাই, ওর যদি কোনো অসুদ্দেশ্য থাকতো তাহলে জেল খাটার অংশটুকু তো না বললেই পারতেন, তাই না? আর অজ্ঞাত কুলশীল হবেন কেন? ওর গড়পড়ের বাড়ির ঠিকানা আর অফিসের ঠিকানায় খোঁজ নিয়ে দেখুন যে উনি যা যা বলেছেন তার মধ্যে কোনো ফাঁকি আছে কি না। যাক, বাঁচা গেল। গড়পাড়ির ঠিকানায় তো কোনো অসুবিধেই নেই। আর আশা করে জয়গোপাল মেডিসিন ম্যানুফ্যাকচারিং ওয়ার্কসের প্রকাশ মহাজন আর অতুল সারদানা সব কিছু ঠিকঠাক করে বলবে। আসলে ফ্যাক্টরিটা বড়বাবুরই, হেরোইন আর কোকেনের বড়ি তৈরি করার গোপন জায়গা। আমার বাসস্থান ঠিক হলো উপাধ্যায়ের পাশের ঘরে। আমি স্নান করে দাড়ি কামিয়ে একটা হাত কাটা গেঞ্জি আর পাজামা পরে খাটে শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর। 3 দিন উপবাসের পর ভোজনটি মন্দ হলো না। হঠাৎ দুজনের পায়ের আওয়াজ শুনলুম। তাড়াতাড়ি একটা সঞ্চয়িতা খুলে মুখের সামনে ধরলুম। গভীর মনোযোগ। দরজা খোলাই ছিল। পর্দা সরিয়ে প্রথমে ঘরে ঢুকলেন উপাধ্যায়, তার পিছনে তিলোত্তমা। আমি যেন হঠাৎ টের পেলুম, এই রকম ভাব করে বইটার শক্ত পোষের উপর ফেলে তাড়াতাড়ি উঠে দাঁড়ালুম। তিলোত্তমা এক নজরে বইটা দেখল, তারপর আমার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য হলেও ওর চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। সে চোখে বিস্ময় এবং আরও একটা কিছু। বিকেলবেলার নোংরা ছেঁড়া জামা কাপড় পরা, উস্কো খুস্কো চুল দাড়িওয়ালা পাগলের মতো চেহারার লোকটার ভেতর যে এরকম একটা কিছু বেরিয়ে আসতে পারে, সেটা যে সে ভাবতেই পারিনি, সে বিষয়ে সন্দেহ নেই। আমাদের দুজনের চোখ সেই এক মুহূর্তের জন্য আটকে গেল। তারপরেই চোখ নামিয়ে তিলোত্তমা জিজ্ঞেস করলো, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি যেন ওর গলায় একটা অতি ক্ষীণ কম্পন শুনতে পেলুম। আমি প্রবল বিনয়ের সঙ্গে বললুম, না দিদিমণি, কিচ্ছু না। উপাধ্যায় মশাই ভাড়ার থেকে জামা কাপড় দিয়েছেন, খাওয়াও খুব ভালো হয়েছে। আমি কাল থেকে কাজ শুরু করব। ভালো। বলে হঠাৎ ঘুরে তিলোত্তমা ঘর থেকে বেরিয়ে গেল। পেছন পেছনে আষাঢ়ের মতো মুখ করে গেলেন উপাধ্যায়। পায়ের শব্দ শুনে বুঝলুম দুজনে গিয়ে ঢুকলেন পাশের ঘরে। দেওয়ালে কান লাগিয়ে শুনলুম তিলোত্তমা বলছে, আপনি মিছি মিছি ভয় পাচ্ছেন জ্যাঠামশাই, আমি তো লোকটির কোনো বদমতলব দেখতে পাচ্ছি না। যা হোক, আপনি খোঁজখবর তো নিন। আর তাছাড়া ভুলে যাচ্ছেন কেন যে আমার কোনো বিপদ হতে পারে না? উপাধ্যায় বললেন, তোমার এই অদ্ভুত ধারণাটা আমি ভুলে যাবারই চেষ্টা করি মা। তিলোত্তমা হেসে উঠল। সেই হাসির শব্দ বুকে নিয়ে আমি খুশি খুশি মনে ঘুমোতে গেলাম। কে বলে একটা কথা খচ খচ করতে লাগলো, তিলোত্তমার কোনো ক্ষতি হতে পারে না কেন? এই কথার অর্থ কি? এরপর 2 দিন আমি শুধু অফিস আর ঘর, ঘর আর অফিস করলাম। দ্বিতীয় দিনে দেখি উপাধ্যায়ের মুখের মেঘ খানিকটা কেটেছে। সেদিন রাত্রে আবার পাশের ঘরে কথোপকথন শুনলাম। উপাধ্যায় বলছিলেন, ছেলেটি সত্যি সত্যই বলেছে মা, তবু বলবো আমাদের সাবধানে থাকা দরকার। জেলে কত রকম লোকের সংস্পর্শে এসেছে তার তো ঠিক নেই না। তিলোত্তমা আবার হেসে উঠল। সীতার অগ্নি পরীক্ষার মতো কোনো ব্যাপার করবেন না কি কি জানেন জ্যাঠামশাই? যারা আমাদের সহানুভূতি আর সমবেদনা পেলে সুস্থ মানুষ হয়ে উঠতে পারত, তাদেরই আমরা ঘৃণা করে দূরে সরিয়ে দিই। তারা বেঁচে মরে থাকে।
কিন্তু সহানুভূতি আর সমবেদনায় তো আমার কাজ চলবে না, ডাইরেক্ট অ্যাকশন চাই। এই দুদিনে সেই প্ল্যানটা ঠিক করে নেওয়া গেল। তিলোত্তমার প্রাত্যহিক জীবনযাত্রার একটা সময়সূচি বের করে ফেললুম। দেখলুম সে খুব ভোরে ওঠে। সূর্য ওঠার একটু পরে সে স্নান করে নিচে নেমে আসে। আমাদের ঘরের পেছনে একটা বড় ফুলের বাগান আছে, সেখানে কিছুক্ষণ বেড়ায়, ফুল তোলে। পুরুতমশাই এলে যায় মন্দিরে, গেট খোলার আগে পুজো করে সে ফিরে আসে। তারপর উপরে চলে যায়, কাগজপত্র সই করানোর জন্যে উপাধ্যায় উপরে যায়। আর কারোর ওপরে যাবার অধিকার নেই। শুনলুম সারা দিন তিলোত্তমা নাকি হয় পুজো আচ্চা করে, নয়তো লাইব্রেরি ঘরে বসে পড়াশোনা করে। উপাধ্যায়ের আদেশে রাত 9টার মধ্যে আমাদের শুয়ে পড়তে হয়, কিন্তু দেখেছি অনেক রাতেও তিলোত্তমার ঘরে আলো জ্বলে। সকাল থেকেই শুরু করা গেলেও প্ল্যানের প্রথম পর্ব। 3-4 দিন বাদে একদিন ভোরবেলা সিন্ধু ভৈরবীতে বাঁধা একটা মীরার ভজন গাইতে শুরু করলুম। জানলার পর্দাটা সামান্য ফাঁক করে রাখলুম তিলোত্তমার উপর গানের এফেক্টটা কি হয় তা দেখবার জন্যে। আমার গলা ভালো, বড়বাবুর কৃপায় ওস্তাদ বাদল মিয়ার কাছে রীতিমতো তালিম নিয়েছি। দেখলুম গান শুরু হতেই তিলোত্তমা একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল গানটা থেকে আসছে। তারপর যেন ওর বেড়ানোয় একটা ছন্দ পতন ঘটল। একটু ইতস্তত করলো, 2-একটা ফুল গাছের সামনে দাঁড়ালো। তারপর একটা বকুল গাছের নিচে একটা বেদির উপর মাথা নিচু করে বসে পড়ল। স্থির অকম্পিত দেহে আমার গান শুনতে ভালো লাগলো। আর দেখলুম ওর এমনিতে ফ্যাকাশে মুখে যেন রঙের ছোঁয়া লেগেছে। কান দুটো লাল হয়ে উঠেছে। একটু বাদে একটি কাজের মেয়ে এসে কি যেন বলল। বোধহয় বলল যে পুরোতমশাই অপেক্ষা করছেন। তখন সে তাড়াতাড়ি উঠে ফুলের সাজিতে যেমন তেমন কতগুলো ফুল তুলে তাড়াতাড়ি বাগান ছেড়ে চলে গেল। আমি অবশ্য গানটা চালিয়ে গেলুম তারপরেও বেশ কিছুক্ষণ ধরে। বুঝলেও ওষুধ ধরতে শুরু করেছে। এরপর 4-5 দিন এই গানই চলল। কখনো আহির ভৈরব, কখনো ললিত, রোজই সেই এক দৃশ্য। বকুল গাছের নিচে শ্বেত পাথরের মূর্তির মতো তিলোত্তমা। ভাগ্যিস রোজ এই সময়ে উপাধ্যায় গঙ্গা স্নানে যান। তিনি থাকলে যে কি হতো কে জানে। এরপর প্ল্যানের দ্বিতীয় পর্ব। দূরত্বটা সরিয়ে দিয়ে কাছাকাছি আসার প্রচেষ্টা। মালিদের সঙ্গে কথা বলাই ছিল। একদিন কাক ভোরে উপাধ্যায় গঙ্গা স্নানে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা খাকি শর্টস পরে খালি গায়ে একটা কোদাল কাঁধে বাগানে বেরিয়ে গেলুম আর মাটি কোপানো শুরু করলুম। যখন সূর্য উঠল ততক্ষণে আমার সর্বাঙ্গ ঘামে ভিজে চকচক করছে। সব কটা মা অবলীলায় খেলে বেড়াচ্ছে। তিলোত্তমার আসার পথের দিকে পেছন করে আমি এক মনে মাটি কোপাতে লাগলুম। একটু বাদে শুকনো পাতার উপর লঘু পায়ের শব্দ আর দামি সাবানের মৃদু সুবাসে বুঝতে পারলুম যে সে এসে পেছনে দাঁড়িয়েছে। কয়েকটি রুদ্ধশ্বাস মুহূর্ত, তারপরেই আমি যেন হঠাৎ টের পেয়ে ঘুরে দাঁড়ালুম। দেখলুম ফুলের সাজি হাতে বিস্ফারিত চোখে তিলোত্তমা আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। একটা ক্ষুধিত বাঘিনীর মতো তার রক্তি মুখ, নিষ্পলক দু চোখে চকচক করছে লোলুপ দৃষ্টি। আমি খুব অল্প সময় সেই দৃশ্যটা উপভোগ করে বললাম, আরে দিদিমণি, আপনি কখন এলেন? দেখিনি তো। আমার প্রশ্নের জবাব পেলুম না। তিলোত্তমা চটকা ভেঙে একটু কাঁপা কাঁপা গলায় বলল, এ কি, এই আপনি কি করছেন? মালিরা নেই? আমি আমার খ্যাতনামা রমণীমোহন হাসিটি হেসে বললুম, থাকবে না কেন? তবে ওদের আসতে একটু দেরি আছে। আমি ওদের কাজটা একটু এগিয়ে রাখছি। এতে স্বাস্থ্যও ভালো থাকবে, মনও ভালো থাকবে। জানেন, জেলে থাকার সময় আমি বাগান করা শিখি। আমি শান্তশিষ্ট হয়ে থাকতাম বলে বোধহয় ওরা আমাকে কঠিন কাজ না দিয়ে বাগানের কাজ দিয়েছিল। আজ আমি এই কাজে কিন্তু এক্সপার্ট। আপনি জেলের কথা ভাবেন কেন? ও কথাটা ভুলে যান। মনে করুন ও জীবনটা ফেলে এসেছেন চিরকালের জন্য। মন ভালো করতে বই পড়েন না কেন?
বই পাবো কোথায়? এদিকে ধারে কাছে কোথাও তো লাইব্রেরি আছে বলে জানি না। লাইব্রেরি আছে, এই বাড়িতেই আছে। আমার ঠাকুরদার আর বাবার কালেকশন। আমার পুজো হয়ে গেলে ওপরে যাব যখন, তখন আসবেন, আপনাকে দেখিয়ে দেব। আপনি যত খুশি বই ওখান থেকে নিয়ে পড়ুন, কিন্তু এসব কাজ করবেন না। আপনি বারণ করলে কখনো করব না দিদিমণি। তবে আমার যে বাগান করতে খুব ভালো লাগে। বেশ, তাহলে করুন। আর শুনুন, আমাকে দিদিমণি বলে ডাকবেন না। ইয়ে, উত্তমাদি বলে ডাকবেন। আচ্ছা, উত্তমাদি, তাই হবে। সেদিন সারাদিন আমি উপরে যাবার কোনো চেষ্টাই করলাম না। বিকেলের দিকে নামলো তুমুল বৃষ্টি। কালিদাস বলেছেন, মেঘ দেখলে যিনি সুখী ব্যক্তি তিনি উদাস হয়ে পড়েন। কথাটা দেখলাম সত্যি। হঠাৎ উপাধ্যায় মশায়ের যে কি হলো, আমাকে ডেকে বললেন, এই যে পূর্ণেন্দু, শুনলাম তুমি নাকি খুব ভালো গান গাও, তা একটা বর্ষার গান শোনাও না। আমি তৎক্ষণাৎ রাজি। বারান্দায় বসে ধরলুম মিয়া কি মলহার। পুরো খেয়াল, চোখ বুজে গান গাইছিল। মাঝে একবার চট করে চোখ খুলে দেখে নিলুম সামনের উঠানে দোতলার দরজার আলো এসে পড়েছে, আর তার মধ্যে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা একটি নারী মূর্তির ছায়া। আর দেখার দরকার ছিল না, তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললুম। সে রাত্রে খুব তাড়াতাড়ি দোতলার আলো নিভে গেল। তার পরদিন দেখি উপাধ্যায়ের মুড খুব ভালো। হেসে ছাড়া কথাই বলছেন না। অফিসের বাকি দুজন কেরানি আমার গানের খুব প্রশংসা করলেন তারা। এর মধ্যে বিকেলবেলা তিলোত্তমার কাজের মেয়েটি অফিস ঘরে এসে আমাকে বলল, তোমাকে দিদিমণি ডাকতেছেন গো, এক্ষুনি একবার উপরে যাও। আমি উঠে দাঁড়ালাম। তৎক্ষণাৎ ঘরের মধ্যে বজ্রনিঘোষ শুনলুম, দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। তাকিয়ে দেখি উপাধ্যায়ের মুখে আবার আষাঢ়ের মেঘ, তবে এবারেরটা আরও ঘন। আমরা দুজনে একসঙ্গে দোতলায় উঠলাম। দেখি লম্বা বারান্দার এক প্রান্তে একটা দরজার সামনে তিলোত্তমা দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে কুন্দ দন্ত বিকশিত করে বলল, এ কি জ্যাঠামশাই, আপনাকেও ডেকে নিয়ে এলো নাকি? আষাঢ়ের মেঘের ভেতর থেকে গুরুগম্ভীর স্বর বেরোলো, না, আমি নিজেই এসেছি। আপনার কোনো দরকার নেই জ্যাঠামশাই, আপনি নিচে যান। আমি পূর্ণেন্দু বাবুকে ওপরে ডেকেছি বাবা লাইব্রেরিটা দেখাবো বলে। বলে দরজাটা আমাকে খুলে বলল, আসুন। উপাধ্যায় আর এগোতে গিয়েও এগুলেন না। একটা বাচ্চা ছেলের মতো রাগী আর অভিমানী মুখ করে এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। লাইব্রেরিটা সত্যিই দেখবার মতো। তিলোত্তমা চঞ্চল পায়ে ঘুরে ঘুরে দেখাতে লাগলো। ওর গলার স্বরে, কথা বলার স্বভাব সিদ্ধ গাড়িয়ের বদলে কোথায় যেন একটা চাপল্যের ছোঁয়া লাগলো। এমনকি একটা বই আলমারি থেকে নামিয়ে সেটা খুলে আমাকে, দেখুন দেখুন, এই লেখাটা দেখুন বলে যখন ডাকলো, আমি ওর ঘাড়ের উপর দিয়ে বইটা দেখার ছলে ঘনিষ্ঠ হয়ে কাছে এগিয়ে গেলেও সে সরে গেল না। আবার ভাবলুম, মুখে রক্তাভা, বুকের ঘন ঘন ওঠা পড়া। আমি বইটা হাতে নিলুম আর বললুম, চমৎকার, এটা আমি নিই। তিলোত্তমা ঘাড় কাত করলো, কিন্তু কোনো শব্দ করলো না। আমি ঘর থেকে বেরিয়ে এলুম। দেখি উপাধ্যায় এক জায়গায় একভাবে দাঁড়িয়ে আছেন। উনি আমার হাতের বইটা আর চোখে দেখলেন। তারপর আমরা দুজনে একসঙ্গে নিচে নেমে গেলুম। বড়বাবু ঠিকই বলেছিলেন, তিলোত্তমার মতো মেয়েকে ভাঙতে হলে 3 জায়গায় আঘাত হানার দরকার, শরীরে, মনে আর বুদ্ধিবৃত্তিতে। সে কর্মটি বেশ সুচারুরূপে করা গেছে বলেই মনে হচ্ছে। ওই শুভ্র, কঠিন আর পবিত্র অভ্রংলিহ মূর্তিটা দিব্যি নড়বড়ে হয়ে এসেছে। এবার একটা ঠেলা দিলেই হুড়মুড় করে মুখ থুবড়ে পড়বে, তাতে সন্দেহ নেই। তবু আরও কিছু সংবাদ সংগ্রহ করা দরকার। সাবধানের মান নেই।
সেই কারণে পরদিন সকালে বাগানে তিলোত্তমার পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলুম, আপনি যে একেবারে একা দোতলায় থাকেন, আপনার ভয় করে না? তিলোত্তমা হেসে উঠল, বলল, ভয় কেন করবে? ভয় করবে কেন? নিচেই তো আপনারা আছেন। তাছাড়া আমার মনে হয় ঘরের মধ্যে একটি কাজের মেয়েকে নিয়ে শোয়ার চেয়ে একা শোয়া অনেক বেশি নিরাপদ। তাহলেও একটা দারোয়ান যদি বারান্দায় শুয়ে থাকতো। কোনো দরকার নেই। তাছাড়া দোতলায় কেউ শুতে চায় না, ওদের নাকি ভয় করে। এবার আমার হাসির পালা। বলুম, খুব সাহস আপনার না? ছেলে মানুষের মতো মাথা ঝাঁকিয়ে তিলোত্তমা বলল, খুব। বলে এমনভাবে হাত নাড়ল যে সেই হাত আমার নগ্ন বুকের উপর দিয়ে যেন ওর অজান্তেই বুলিয়ে গেল। এরপর প্রায় 1 মাস ধরে চলল আমার গান, সকালে একসঙ্গে বাগানে বেড়ানো, লাইব্রেরির বই এনে পড়া। আমি দোতলায় যাই বিকেলবেলা, যখন অনেক সময় তিলোত্তমা সেখানে থাকে না। ধীরে ধীরে উপাধ্যায়ের মুখের মেঘ আবার কেটে যেতে লাগলো, কারণ বাহ্যত তিলোত্তমা আর আমার মধ্যে প্রভুভৃত্যের সম্পর্ক আর সেই রকম দূরত্বই তিনি দেখতে লাগলেন। অথচ তার চোখের আড়ালে আমাদের ঘনিষ্ঠতা যে বেড়েই যাচ্ছে সে কথা তিনি বুঝতেই পারলেন না। আমি ইতিমধ্যে তিলোত্তমার ছোটবেলা থেকে বিয়ের আগের প্রায় সব ঘটনাই শুনে ফেলেছি। তারপরের কোনো ঘটনা শুনিনি ঠিকই, কিন্তু এটুকু শুনেছি যে সে অংশটা নিষ্ঠুর দুঃখের। দুঃখী দুটি হৃদয় কাছাকাছি এসেছে। মাঝে মাঝে এই দুঃখেরও যে শেষ হতে পারে, ভবিষ্যতে সুখ থাকতে পারে, এহেন আভাস ইঙ্গিতও দেওয়া হয়েছে। এমনকি আমাকে পুনরায় বিবাহ করতে অনুরোধ করা হয়েছে এবং যে আমাকে বিয়ে করবে সে যে একটি অত্যন্ত ভাগ্যবতী মেয়ে সে কথাও বলা হয়েছে। অবশেষে একদিন সকালে বাগানে বেড়ানোর সময় বললাম, আপনি কেবল আমাকে আপনি করে বলেন কেন? আপনারও কি জীবন শেষ হয়ে গেছে? কেন আপনি দুঃখের বোঝা বয়ে বেড়াবেন? কেন আপনি নতুন করে জীবন শুরু করছেন না? তিলোত্তমা ফিকে হাসল, বলল, দূর, আমি তো বুড়ি হয়ে গেছি। উত্তমাদি, আপনি বুড়ি? হায় ভগবান, আপনি আমার চেয়ে অনেক অনেক ছোট। কিন্তু কই, আমি তো নিজেকে বুড়ো বলে ভাবি না। আপনাকে যখনই দেখি কি মনে হয় জানেন? কাহারে হেরিলাম সে কি স্বপ্ন, সে কি মায়া, এ কি অনিন্দ সুন্দর কায়া। আমার যদি সামর্থ্য থাকতো এই সম্পত্তি আর বৈধব্যের জাতাকল থেকে আমি আপনাকে জোর করে তুলে নিয়ে যেতুম বাইরে আলোয় মুক্তিতে। তিলোত্তমার মুখটা কেমন যেন হয়ে গেল। চাপা গলায় বলল, কে বলেছে তোমার সামর্থ্য নেই? বলেই হঠাৎ দ্রুত চঞ্চল পায়ে মন্দিরের দিকে চলে গেল। সে রাত্রে তুমুল বৃষ্টি নামল। ঘন ঘন বাজ পড়ার শব্দে চারদিক যেন কেঁপে উঠতে লাগলো। আমরা তাড়াতাড়ি খেয়ে নিলুম, তাড়াতাড়ি শুয়ে পড়লুম। একটু বাদে দেওয়ালে কান লাগিয়ে শুনি উপাধ্যায় মশায় প্রবল নাক ডাকা শুরু হয়ে গেছে। বুঝলুম আর দেরি করা ঠিক নয়। আমি আজই রজনীতে হয়েছে সময়। তৈরি হতে বেশিক্ষণ লাগলো না। পাজামার তলায় এক পায়ের সঙ্গে ইলাস্টিক ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম একটা লিকলিকে ছুরি স্টিলেটো, অন্য পায়ে বাঁধলাম একটা ক্লিপ ড্যাগার। কোন হাতে কখন কোনটা লাগে বলা তো যায় না। পাঞ্জাবির এক পকেটে নিলাম একটা মুখ বাঁধার স্টিকিং প্লাস্টার আর বড় এক খণ্ড কাপড়। অন্য পকেটে রইল হাত দেড়েক লম্বা সরু একটা নাইলনের দড়ি। তারপর লাইব্রেরি থেকে আনা যে বইটা তখন পড়ছিলাম সেটা হাতে নিয়ে উপরে রওনা হলুম। একটা ব্যাপারে অন্তত নিশ্চিত ছিলাম যে আমার আজকের এই নৈশ অভিসারের কথা কারোর পক্ষে জানা সম্ভব নয়। দোতলায় উঠে দেখি তিলোত্তমার ঘরে তখনও আলো জ্বলছে, তবে দরজা বন্ধ। ভালোই হলো। আমি পা টিপে টিপে ওর ঘরটা পার হয়ে লাইব্রেরি ঘরের দরজাটা ইচ্ছে করে একটু শব্দ করে খুলে ভেতরে ঢুকলুম আর আলোটা জ্বালিয়ে দিলুম। তার একটু পরেই তিলোত্তমার ঘরের দরজা খোলার শব্দ পেলুম। তৎক্ষণাৎ আমি পেছন ফিরে বইটা আলমারিতে রাখতে ব্যস্ত হয়ে পড়লুম। তার প্রায় সঙ্গে সঙ্গে তিলোত্তমা দরজায় এসে দাঁড়ালো। আমাকে দেখে কম্পিত গলায় বলল,
এ এ এ কি তুমি মানে আপনি এত রাতে? আমি নতমস্তকে বললুম, বইটা রাখতে এসেছিলাম উত্তমাদি। আমি কাল ভোরে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তিলোত্তমা দুপা ভেতরে ঢুকে এলো, বলল, সে কি, কেন? আমি ভীষণ পাপ করেছি উত্তমাদি। যিনি আমাকে মৃত্যুর মুখ থেকে তুলে এনেছেন, আশ্রয় দিয়েছেন, সমবেদনা আর সহানুভূতি দিয়ে আমার দুঃখ মেটাবার চেষ্টা করেছেন, আমি আমি তার সম্পর্কে কুচিন্তা করেছি। এ বাড়িতে তারপর আমার আর থাকার অধিকার নেই। নরকেও স্থান হবে না আমার। তিলোত্তমা আরও দুপা এগিয়ে আমার বুকের সামনে এসে দাঁড়ালো, মৃদু হেসে বলল, কুচিন্তা করেছ আমার সম্পর্কে? বলো না, কি চিন্তা করেছ, বলো না। না উত্তমাদি, সে আমি বলতে পারবো না। উত্তমাদি নয়, বলো তিলোত্তমা। আমি তৎক্ষণাৎ প্রবল আলিঙ্গনে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলুম, তিলোত্তমা, তিলোত্তমা। কিন্তু আমার মনে তখন একটা সমস্যা। এই অবস্থায় আমি এক্ষুনি তিলোত্তমাকে খুন করে ফেলতে পারি, একটা শব্দও করার সুযোগ পাবে না। তারপর চাবিটা হস্তগত করা কোনো ব্যাপারই নয়। সেটাই করব, না আগে এমন সুন্দরী মেয়েটাকে উপভোগ করে নেব, তারপরে মারব? নাকি হাত পা মুখ বেঁধে ফেলে রেখে যাব, যাতে সকালে এসে সবাই এসে ওকে সে অবস্থায় ওকে দেখতে পায়? তখন মজাটা আরও জমবে। মনে হলো শেষ প্রস্তাবই সবচেয়ে ভালো। সবাই দেখুক পবিত্রতার কি হাল হতে পারে। তখন আমি দু হাতে ওকে কোলে তুলে নিয়ে শোবার ঘরের দিকে রওনা দিলুম। তিলোত্তমা আমার হাতের উপর নববধূর মতো থর থর করে কাঁপতে লাগলো আর বিড়বিড় করে কী সব যেন বলতে লাগলো। ওসব আমি আজকাল আর শুনি না, সব মেয়েই দেখেছি এরকম সময় একই কথা বলে। ওকে নিয়ে শোবার ঘরে এসে খাটের সামনে ওকে দাঁড় করিয়ে দিলুম। প্রথমেই শুয়ে দিলে ব্যাপারটা রসিয়ে রসিয়ে খেলানো যাবে না। তারপর ওর বুকের আঁচলটা নামিয়ে দিয়ে একটা মুগ্ধ মুখভঙ্গি করে বললুম, তিলোত্তমা, তুমি সত্যিই তিলোত্তমা? এরকম একটা বোকা বোকা কথা শুনেও তিলোত্তমা রেগে গেল না, বরং লজ্জারণ মুখ তুলে আধ বোঝা চোখে বলল, দরজাটা দরজাটা বন্ধ করে দাও প্লিজ। বলে দরজার দিকে তাকিয়ে একটা আর্তনাদ করে উঠে তাড়াতাড়ি আঁচলটা বুকে তুলে দিল। আমার প্রথমেই মনে হলো বন্দুক হাতে উপাধ্যায় দরজায় এসে দাঁড়িয়েছেন। আমি একটু সামনে ঝুঁকে যাতে চট করে পা থেকে একটা ছুরি খুলে নিতে পারি দরজার দিকে ঘুরে দাঁড়ালুম। হরি হরি, কোথায় উপাধ্যায়? দেখি বছর তিনেকের একটা ফর্সা গোলগাল মেয়ে ঘরে ঢুকেছে। মেয়েটি নিষ্পাপ মুখ, এক মাথা কুকড়া কুকড়া চুল, বড় বড় কালো চোখ, আর পরনে একটি কুটোও নেই। এই আবার কী রে বাবা, কার মেয়ে? আমি সহাস্যে তিলোত্তমার দিকে চেয়ে বললুম, এ কে? তিলোত্তমা কিন্তু হাসল না, নিষ্ফলক বিস্ফারিত চোখে মেয়েটির দিকে চেয়ে বলল, ও শিখা, ও শিখা। শিখা আবার কি? ওর নাম হওয়া উচিত ছিল ঝামেলা। দেখি ওকে এখান থেকে তাড়ানো যায় কি না। এই ভেবে আমি বাচ্চাদের কাছে গিয়ে নিচু হয়ে ওর মুখের কাছে মুখ এনে বললুম, খুকি, এই বৃত্তির মধ্যে নাংটু হয়ে ঘুরতে নেই। মাও তো মা, ঘরে যাও। বলতেই মেয়েটি হঠাৎ হাত বাড়িয়ে আমার চুলের মুঠি ধরে আমাকে পাশের দেয়ালে আছড়ে ফেলল। ব্যাপারটা এমন আচম্বিতে হলো যে আমার মুখ থেকে একটা শব্দও বেরোলো না। আমার মাথা ঝনঝন করে উঠল। আমি স্তম্ভিত বিস্ময়ে অনড় হয়ে পড়ে রইলুম। তখন শুনতে পেলাম তিলোত্তমার চাপা গলার হাহাকার, তুই কেন এলি, আজ কেন এলি? তোর বাবা যখন আমায় গলা টিপে মারতে গিয়েছিল তখন আমি মনে মনে তোকে ডেকেছিলাম, তুই এসেছিলি। গুন্ডাগুলো যখন আমায় ধরতে এসেছিল তুই এসেছিলি। ওই দৈত্যটা যখন এসেছিল তখন এসেছিলি, কিন্তু আজ কেন?
ও তো আমার কোনো ক্ষতি করতে আসেনি, ও তো আমার কোনো অনিষ্ট করতে চায় না। তবে কেন? তোর জন্য কি আমি একটু সুখের মুখও দেখতে পাবো না? মেয়েটি তার নিষ্পাপ বড় বড় চোখে তিলোত্তমার কথা শুনল, একটি শব্দও করল না। তারপর হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমার একটা ঠ্যাং ধরে অবলীলাক্রমে আমার বিশাল শরীরটা টানতে টানতে তিলোত্তমার পায়ের কাছে ফেলে দিল। বিনা বাক্য ব্যয়ে আমার পাজামার দুটো পা আমার হাঁটুর উপর তুলে দিল। ছুরি দুটো বেরিয়ে পড়ল। এইবার তিলোত্তমার দ্বিতীয়বার আর্তনাদ করার পালা। বাচ্চা মেয়েটি অতঃপর আমার পাঞ্জাবের দু পকেট থেকে অন্যান্য জিনিসপত্রগুলো বের করে তিলোত্তমার সামনে ফেলে দিল। তিলোত্তমা তখন একটা প্রবল কান্নায় খাটের উপর ভেঙে পড়ল। আমি দেখলাম এটাই শেষ সুযোগ। কোনো রকমে একটু খাড়া হয়ে বসে বিদ্যেকে স্টিলেটোটা টেনে নিয়ে বাচ্চাটার গলা লক্ষ্য করে চালানো। সেটা যেন আগে থেকেই তার জানা ছিল। সে চট করে আমার কবজিটা ধরে এমন একটা মোচড় দিল যে আমি অসহ্য যন্ত্রণায় খাড়া হয়ে উঠলাম। কি কষ্টে যে চিৎকারটা আটকালাম সে শুধু আমিই জানি। কেবল আমার গলা থেকে একটা বিকৃত আওয়াজ বেরোলো, এটা কে তিলোত্তমা, এটা কে? ততক্ষণে বাচ্চাটা আমাকে দরজার দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তারই মধ্যে শুনতে পেলেন মামা প্রশ্নের উত্তর, ও আমার মেয়ে শিখা। তিলোত্তমার মেয়ে? সে কোথায় ছিল এতদিন? আমার চিন্তা সব জট পাকিয়ে যাচ্ছে। আমার নাক মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? দরজার সামনে দাঁড় করালো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার সঙ্গে অসহ্য যন্ত্রণা। আমি পালাতে চাই, এখান থেকে পালাতে চাই। হঠাৎ আমার পেছনে একটা প্রচণ্ড আঘাত লাগলো। মনে হলো যেন 10টা ঘোড়ার লাথি একসঙ্গে পড়ল। আমি ছিটকে বারান্দা দিয়ে শূন্যে এসে পড়লুম। আমার তপ্ত শরীরে ঠান্ডা বৃষ্টির ধারা অমৃত রসের মতো লাগলো। হঠাৎ মনে পড়ল, তিলোত্তমার মেয়ে? বড়বাবু তো বলেছিলেন সে প্রায় 7 বছর আগে মরে গেছে। বড়বাবু তো মিথ্যে কথা বলেন না। বড়বাবু দেবতা। নিচের জলে ভেজা পিচের রাস্তাটা বিদ্যে আমার দিকে উঠে আসছে। ওখানেই হায়দার পড়েছিল না? আমিও সশব্দেই ওখানেই গিয়ে পড়লুম। মট করে আমার ঘাড়টা ভেঙে গেল। আপনাদের ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।